হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আমরা জানি জ্যাম এবং গেটের কোশ্চেন প্যাটার্ন যেহেতু একই, তাই আমরা গত 20 বছরে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা সলিউশন করার চেষ্টা করব। আজকে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির কিছু প্রশ্ন ও উত্তর দেখার চেষ্টা করব। কোশ্চেন 1, যে নিচের চারটে মলিকুল দেওয়া আছে তাদের ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিটিতে সাজাতে হবে। ফার্স্ট মলিকুল এ, সেটা হচ্ছে কি অ্যাসিটোন মলিকুল। এটা একটা উইক অ্যাসিডিক মলিকুল জানি আমরা। নেক্সট মলিকুল দেখো অ্যাসিটাইল অ্যাসিটোন, এর মাঝখানের CH2 অ্যাসিডিটি দেখতে হবে। নেক্সট কম্পাউন্ড সি হচ্ছে একটা CH2, তার দুদিকে এস্টার গ্রুপ আছে। আর কম্পাউন্ড ডি আছে, দেখো এই CH2-র দুদিকে আছে একটা নাইট্রো আছে আর একটা আছে কার্বনিল। অর্থাৎ এই কম্পাউন্ড ডিটা হবে মোস্ট অ্যাসিডিক। কেন না, এই CH2-তে যখন মাইনাস হবে সেটা নাইট্রোর সঙ্গেও রেজোনেন্স করবে, আবার CH3 সঙ্গে সিওর সঙ্গে রেজোনেন্স করবে। কম্পাউন্ড ডি এর পর দেখো কম্পাউন্ড বি, অর্থাৎ কি না এই অ্যাসিটাইল অ্যাসিটোন, এটা হবে আমার 2 নম্বর। এর দুটো কার্বনিলের সঙ্গে রেজোনেন্স করতে পারবে CH2 মাইনাসটা। আর কম্পাউন্ড সি হবে 3 নম্বর, আর অ্যাসিটোনটা হবে 4 নম্বর। অর্থাৎ অপশান বি, অপশান বি অর্থাৎ কি, এই যে অপশান বি 2 নম্বরটা, অর্থাৎ ডি গ্রেটার দেন বি গ্রেটার সি গ্রেটার দেন এ, এই হচ্ছে আমার এর উত্তর। এবার আসছি কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে বলা হয়েছে যে এই কম্পাউন্ডটা KCN এর সঙ্গে রিয়াকশান করে এই নাইট্রাইল গ্রুপ ইনসারশন হয়েছে। এখন যদি KCN এর যদি কনসেন্ট্রেশনটাকে 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে রেট বাড়বে না কমবে? যদি বাড়ে তার ডাবল হবে, না কি ট্রিপল হবে, না কোয়াড্রাপল হবে, কী হবে সেটা বলতে হবে। ফার্স্ট দেখো, এটা কি একটা 3 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইড, এখানে রিয়াকশান কী হবে? SN1 পাথওয়েতে রিয়াকশান হবে। যদি SN1 পাথওয়ে রিয়াকশান হয়, সেখানে কি হয়, শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এই যে অ্যালকাইল ক্লোরাইড শুধুমাত্র এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এখানে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন আসছেই না SN1 রিয়াকশান রেটে, যার ফলে যদি আমরা কেসিনের কনসেন্ট্রেশন বাড়াই বা কমাই, তাতে কিন্তু নেট রেট কিন্তু বাড়বেও না কমবেও না। অর্থাৎ এই যে 3 নম্বর আনএফেক্টেড থাকবে। অর্থাৎ 2 নম্বরের এই উত্তর হচ্ছে অ্যান্সার সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসছি নেক্সট কোশ্চেনে, যে বেনজোইল ক্লোরাইড অর্থাৎ পিএইচ CH2Cl এর সঙ্গে এই চারটে নিউক্লিওফাইল দেওয়া হয়েছে, তাদের রেট অফ রিয়াকশানটা কার বেশি হবে সেখান থেকে ডিক্রিজিং অর্ডার সাজাতে হবে। ফার্স্ট ভাবতে হবে যে এই নিউক্লিওফাইল বেনজোইল ক্লোরাইডে SN1 SN2 দুটোই রিয়াকশান সম্ভব। এখন এই চারটে নিউক্লিওফাইলের মধ্যে কার নিউক্লিওফিলিসিটি বেশি? দেখো সবগুলোতেই কি অক্সিজেন উপর হচ্ছে কি নেগেটিভ চার্জ আছে। এখন যার বেসিসিটি বেশি হবে সেটাই হবে কি স্ট্রঙ্গার নিউক্লিওফাইল। তাহলে এই চারটার মধ্যে সব থেকে দেখতে পাচ্ছি মিথোক্সাইডের বেসিসিটি বেশি, অর্থাৎ এটাই হবে কি মোস্ট নিউক্লিওফাইল, এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হবে। এরপরে হবে 2 নম্বরে কী হবে, OH মাইনাস হবে 2 নম্বর, 3 নম্বরে হবে ফেনক্সাইড, 4 নম্বরে হবে অ্যাসিটেট, ACO মাইনাস মানে অ্যাসিটেট। অর্থাৎ 3 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে আমার হচ্ছে কি অপশান এ। অপশান এ মানে এই যে এই হচ্ছে অপশান, এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। মিথোক্সাইড গ্রেটার দেন OH মাইনাস গ্রেটার দেন PHO মাইনাস, আর লাস্টে হচ্ছে কি ACO মাইনাস। তাহলে কোশ্চেন 3 হয়ে গেল। এবার আসছি কোশ্চেন 4-এ। কোশ্চেন 4-এ কী বলছে না, একটা +2 বিউটেন আছে, যেখানে যদি NaI, আই হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে যদি আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করি, তাহলে দুটো ঘটনা হবে। SN2 রিয়াকশান হবে এখানে সিম্পল, এটা SN2 রিয়াকশান হবে। এখন একটা হচ্ছে কি KI যেটা ইনসারশান হবে তার রেটকে বলছি KI, আর যে আয়োডিন যে ইনসারশান হওয়ার ফলে SN2 রিয়াকশান হওয়ার ফলে কী হবে, ইনভার্সন হয়ে যাবে। ইনভার্সন হওয়ার ফলে কী হবে, রেসিমাইজেশন হয়ে যাবে। সেই রেসিমাইজেশনের রেট বলছি KR। তাহলে এখন বলছে KI এবং KR, অর্থাৎ ইনভার্সনের রেট আর রেসিমাইজেশনের রেটের মধ্যে সম্পর্ক কী না আমরা জানি। দেখো ধরো কোথাও 100টা মলিকুল হচ্ছে আমার পিওর মলিকুল আছে, এখান থেকে যদি 50টা মলিকুলই ইনভার্সন হয়ে যায়, তাহলে কী হবে,
ইনভার্সান রেট কত হলো, তখন আই ইকুয়াল টু কত হবে, 50 হলো। কিন্তু রেসিমাইজেশন কত হচ্ছে, রেসিমাইজেশন কিন্তু 100%, তাই না? 50টা মলিকুল প্লাস থেকে মাইনাসে হয়ে যাওয়া মানে কি, বাকি যেটা 50টা আছে তাদেরকে কি নিউট্রালাইজ করে দিবে। তাহলে 50টা মলিকুল ইনভার্সন হওয়া মানেই আমার রেসিমাইজেশন হচ্ছে কি 100%। অর্থাৎ এখানে বলতে পারি যে রাইট অ্যান্সার কী হবে না, এই যে কে আইটা হচ্ছে কি কে আর এর হাফ, মানে কে আই যখন 50 হচ্ছে আর তখন রেসিমাইজেশন কত 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ এর হাফ কে আই সমান কী হবে, কে আর এর হাফ হবে। তাহলে এর রাইট অ্যান্সার হচ্ছে কি না অপশান বি, এটাই হচ্ছে আমার কোশ্চেন 4-এর রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসি কোশ্চেন নাম্বার 5। এখানে কি বলছে না, এই 3টে মলিকিউল দেওয়া হয়েছে, এদের মধ্যে অ্যাসিডিটি কার বেশি হবে কার কম হবে সেটা বের করতে হবে। না সিম্পল, ফার্স্ট মলিকিউল দেখি না, এখানে যদি এর একটা হাইড্রোজেন চলে যায় তাহলে কি এর কনজুগেট বেস যেটা হবে সেটা কি হবে, অ্যারোমেটিসিটি গেইন করবে। এখানে মাইনাস হয়ে গেলে কি এটা পুরোটা অ্যারোমেটিক হবে। তাহলে এখন এই 5টা কার্বন কী আছে, নন অ্যারোমেটিক আছে, সেখানে 5টা কার্বনই তখন কিন্তু অ্যারোমেটিক হয়ে যাবে। কম্পাউন্ড 2তে দেখো, যদি এখানে একটা হাইড্রোজেন চলে যায় অর্থাৎ এর কনজুগেট বেস হয়, সেটা কী হবে, এখানে মাইনাস হয়ে গেলে কী হবে, এটা 4টে পাই ইলেকট্রন পাই বন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ 8টা পাই ইলেকট্রন মানে গিয়ে অ্যান্টি অ্যারোমেটিক, যার ফলে এটা কি হাইলি আনফেভারেবল, লিস্ট অ্যাসিডিক হবে। আর কম্পাউন্ড 3তে কী আছে না, যদি এই হাইড্রোজেনটা চলে যায় এর কনজুগেট বেস সেটা কী হবে, অ্যারোমেটিক হয়ে যাবে। কিন্তু অ্যারোমেটিক হয়ে গেলেও দেখো এখানে কী আছে, দেখো এই অলরেডি দুটো বেঞ্জিন রিং অ্যারোমেটিক আছে, বাকি এই একটা কার্বনের উপর অ্যারোমেটিসিটি আসবে, অর্থাৎ স্টেবিলাইজেশনটা 3-এর থেকে A1-এর ক্ষেত্রে স্টেবিলাইজেশন এনার্জিটা অনেক বেশি হবে, যার ফলে যে অ্যাসিডিটি অর্ডার করতে যাই কী হবে না 1 নম্বর গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2, এই হচ্ছে আমার অ্যাসিডিটি অর্ডার, অর্থাৎ অপশান কী হচ্ছে 5 নম্বরে, অপশান ডি, এই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 6তে বলা হয়েছে যে নিচের যে 4টে কম্পাউন্ড দেওয়া হয়েছে তাদের কার যে ডাইপোল মোমেন্ট ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ মিউ নট ইকুয়াল টু 0। এখন দেখো ফার্স্ট কম্পাউন্ড দেখো XeF4, এর কি অক্টাহাইড্রাল স্ট্রাকচার, চারদিকে 4টা ফ্লোরিন আছে, চারদিকে 4টা ফ্লোরিন আছে, মাঝখানে এক্স আছে, উপরে লোন পেয়ার, নিচে লোন পেয়ার আছে, তাই তো? তাহলে এই হচ্ছে আমার XeF4, তাহলে ওটা কি মিউ ইকুয়াল টু 0 হবে। CF4 এর কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এখানেও কি নেট মিউ 0 হয়ে যাবে। আচ্ছা, PF5 এর স্ট্রাকচার কি, এর স্ট্রাকচার হচ্ছে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, প্রত্যেকটাতে কি 5টা দিকে ডিরেকশানে কি আছে, ফ্লোরিন আছে, তারপরে এরও নেট ডাইপোল মোমেন্ট 0 হবে। কিন্তু এই যে SF4 এর স্ট্রাকচার কেমন হবে, দেখো এর স্ট্রাকচার কী হবে না, এরও হচ্ছে TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু কী হচ্ছে না দুদিকে এফ থাকছে, এখানে এফ থাকছে, উপরে এফ থাকছে আর নিচে এফ থাকছে, কিন্তু একটা লোন পেয়ার থেকে যাচ্ছে এখানে একটা, তাই তো? এই লোন পেয়ার থাকার জন্য এই SF4টা কী হবে আমার নেট ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0, অর্থাৎ রাইট অ্যান্সার কী হবে না অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, SF4। আচ্ছা, নেক্সট কোশ্চেন নম্বর 7-এ বলা হয়েছে যে নিচের 4টে কম্পাউন্ডের মধ্যে কারা কারা এই ল্যাসাইন টেস্টে নাইট্রোজেন এবং হ্যালোজেনের জন্য পজিটিভ টেস্ট দেবে। দেখো হ্যালোজেন মানে কি ক্লোরিন বা যে কোনো হ্যালাইড থাকলে সেটা হ্যালোজেন টেস্ট দেয়, কিন্তু নাইট্রোজেনের টেস্ট দিতে গেলে বেসিক্যালি কী হয়, সেখানে একটা CN তৈরি হয়, অর্থাৎ যে কম্পাউন্ডে কার্বন নাইট্রোজেনের সঙ্গে জুড়ে আছে, CN বন্ড সিঙ্গল বন্ড আছে, তারাই হচ্ছে ল্যাসাইন টেস্টে নাইট্রোজেন টেস্ট দেবে। দেখো এই 4টা কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র যে ফার্স্ট মলিকুলটা দেখো CH3NH2, কার্বনের সঙ্গে নাইট্রোজেনের সিগমা বন্ড আছে, তাহলে এটাই হচ্ছে কি নাইট্রোজেন টেস্ট দিবে, আর ক্লোরিনের HCl আছে, ক্লোরিনের টেস্টও দিবে। বাকি দেখো ওই অপশান বিতে দেখো NH2OH, কার্বন নাই, দেবে না এটা। অপশান ডি দেখো N2H4HCl, এটাও দেবে না। আর অপশান সি দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাতেও কার্বন নাইট্রোজেন নাই, যার ফলে এটাও নাইট্রোজেনের টেস্ট দেবে না। তাহলে অপশান এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার।
এরপরে কোশ্চেন নম্বর 8 বলা হয়েছে যে কারেক্ট অর্ডার, ডাইপোল মুভমেন্টের কারেক্ট অর্ডার বলতে হবে, কার বেশি হবে কার কম হবে। ফার্স্ট দেখো 1 নম্বরে কি আছে, অ্যালডিহাইড। তাহলে এখানে কার্বনের দিকে, কার্বন থেকে অক্সিজেন দিকে কি হবে, ইলেকট্রন মুভ করবে, তাহলে ওটাই হচ্ছে কি এর মিউটা ওদিকে যাবে। আচ্ছা, এখন 2 নম্বরে দেখো এই ডাবল বন্ড আছে আর সিএইচও আছে, অর্থাৎ কনজুগেশন আছে, যার ফলে এর যে মিউটা হবে, যে কার্বন থেকে অক্সিজেনের দিকে, এর মিউটা কিন্তু অনেক হায়ার হবে, তাই না? এর রেজোনেন্স করছে, বিরাজ করতে পারবে। অক্সিজেনের উপর মাইনাস হয়ে গেলে তখন সেই কার্বনের উপর যে প্লাসটা আসবে সেটা কী হবে না, পাশের ডাবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করতে পারবে। তাহলে 2 নম্বরের যে ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হবে। আর অপশান 3তে দেখো কোনো অক্সিজেন নাই, জাস্ট কার্বন কার্বন একটা ডাবল বন্ড আছে, মানে ও তো পোলারিটি কম, যার ফলে সব থেকে হাইয়েস্ট পোলারিটি কার হবে, ওই অপশান 2 যেটা এরই হবে। মানে যে অপশান মধ্যে 2 নম্বর যেটা কম্পাউন্ড, ওটার হচ্ছে কি পোলারিটি সব থেকে হাইয়েস্ট হবে। অর্থাৎ রাইট অ্যান্সার হবে কি অপশান ডি, অর্থাৎ এই যে 2 নম্বর গ্রেটার দেন 1 নম্বর গ্রেটার দেন 3 নম্বর, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি না, একটা মলিকুল দেওয়া হয়েছে, বলছে যে ভ্যালু অফ এন ফলোয়িং মলিকুল অ্যাকর্ডিং টু হুকেল রুল। হুকেল রুল অনুযায়ী এখানে এন কি হবে, হুকেল রুল কি বলছে না, হুকেল রুল বলছে কোনো মলিকুলকে অ্যারোমেটিক হতে গেলে তার শর্ত কি না 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। এই এনটার বের করতে বলছে এখানে। দেখো এটা কি একটা পাইরিন মলিকুল, এর ক্ষেত্রে বুঝতে হবে এর মাঝের যে CH2, এটা কিন্তু আমাকে কনসিডার করা যাবে না, এটা হচ্ছে কি একটা অলিফেনিক ক্যারেক্টার থাকবে। এই ধরনের পাইরিন ধরনের কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে শুধুমাত্র পেরিফেরাল বা পরিধি বরাবর যে সমস্ত পাই বন্ডগুলো আছে তাদেরকেই আমরা কাউন্ট করব। তাহলে এখানে কটা পরিধি বরাবর কটা পাই বন্ড আছে না, এই ধরো 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে, 7 2 14, তার মানে কি 14 মানে কি 12 + 2, তাহলে কত হচ্ছে এখানে n ইকুয়াল টু, তাহলে কী হবে n ইকুয়াল টু 3, তাহলে রাইট অ্যান্সার হবে কি এর n ইকুয়াল টু 3 হবে রাইট অ্যান্সার। তাহলে পাইরিনের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে মাঝখানের ডাবল বন্ডটাকে আমরা কনসিডার করবো না, ওটার মধ্যে কি অলিফেনিক ক্যারেক্টার মানে অ্যালকিন ক্যারেক্টার থাকে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 10 বলছে নিচের কম্পাউন্ডগুলোর মধ্যে কাদের সঙ্গে যে অ্যাকোয়াস সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, অর্থাৎ বাইকার্বনেট টেস্ট পজিটিভ দিবে। না সিম্পল, ফার্স্ট দেখো এটা কি এটা ফেনল, ফেনল কিন্তু বাইকার্বনেট টেস্ট দেয় না। 2 নম্বর কম্পাউন্ড দেখো এখানে কি আছে, দুটো OH আছে কিন্তু ইনল, অর্থাৎ একটা যদি রেজোনেন্স করে তখন কি হবে না, এই একটা প্রোটন H+ ছেড়ে দেবে, H+ কিন্তু ছেড়ে দেবে সহজে। তাহলে 2 নম্বরটা পজিটিভ বাইকার্বনেট টেস্ট দেবে। 3 নম্বরটা দেখো, যেমন এটা কি বেস, এটা একটা বেস পিরিমিডিন বেস, এ দেবে না। আর 4 নম্বরটাকে দেখো কি, এটা হচ্ছে যে অ্যাসকর্বিক অ্যাসিড, এখানেও ইনল যে দুটো OH আছে সেখানে সহজে একটা H+ দিয়ে দেবে, যার ফলে 2 আর 4 হচ্ছে পজিটিভ বাইকার্বনেট টেস্ট দেবে, অর্থাৎ অপশান বি এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 11 বলা হয়েছে যে এই যে XYZ 3টে কম্পাউন্ড, এদের মধ্যে সম্পর্ক কি, এরা কি রেজোনেন্স নাকি টটোমার, কি সম্পর্ক না। ফার্স্ট দেখো যে এক্স কম্পাউন্ডে দেখেছি আমরা যে অ্যালকাইল নাইট্রো, এখন দেখো এই এই এক্স কম্পাউন্ডে যদি রেজোনেন্স হয়, এই ও মাইনাস থেকে ব্যাক করলে এইটা বেড়ে যাবে, অর্থাৎ এই রেজোনেন্স এক্স থেকে ওয়াইতে কিন্তু জাস্ট আমরা রেজোনেন্স করলেই এক্স থেকে ওয়াই যাচ্ছি, অর্থাৎ এক্স ওয়াই হচ্ছে কি এরা রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল ফর্ম। কিন্তু জেডির ক্ষেত্রে দেখো এই কার্বনের উপর কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোজেনটা শিফট করে চলে এসছে কোথায়, OH-এর উপর চলে এসছে। তাহলে এক্স ওয়াই সঙ্গে জেডের মধ্যে সম্পর্ক কি না টটোমার, যেহেতু টটোমার মানে কি সেখানে হাইড্রোজেন বা কোনো অ্যাটমের শিফট থাকবে, আর ক্যানোনিক্যাল ফর্মে কি শুধুমাত্র ইলেকট্রনের শিফট থাকবে। তাহলে এক্স ওয়াই হচ্ছে কি রেজোনেটিং স্ট্রাকচার, কিন্তু জেড হচ্ছে কি এদের এদের হচ্ছে টটোমার। তাহলে রাইট অ্যান্সার কী হবে না, এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ ওয়াক। কী হচ্ছে এক্স ওয়াই আর
রেজোনেটিং স্ট্রাকচার, হোয়াইল জেড ইজ এ টটোমার। তাহলে এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখন আসছি কোশ্চেন নাম্বার 12। চারটে কম্পাউন্ড দেওয়া হচ্ছে, তাদের অ্যাসিডিটি অর্ডার বের করতে হবে। দেখো এগুলো কি সব হচ্ছে প্রোটোনেটেড বেস, অর্থাৎ এগুলো কি দেওয়া হয়েছে না কনজুগেট অ্যাসিড দেওয়া হয়েছে, তার অ্যাসিডিটি অর্ডার সাজাতে হবে। দেখো যেটা এদের মধ্যে যেটা স্ট্রংগেস্ট বেস, তার কী হবে, তার যে করেসপন্ডিং অ্যাসিডটা মোস্ট স্টেবল হবে, অর্থাৎ সেটা কী হবে সব থেকে উইকেস্ট অ্যাসিড হবে। দেখো এখানে এই চারটা কম্পাউন্ডের মধ্যে 1, 2 আর 3 এরা হচ্ছে কি sp2 নাইট্রোজেনের উপর লোন পেয়ার ছিল। আর 4-এর ক্ষেত্রে কী হচ্ছে, যদি একটা প্রোটন ছেড়ে দিতাম তাহলে কী হতো, একটা sp3 নাইট্রোজেনের উপর লোন পেয়ার ছিল, তাই তো। তার মানে এটা হচ্ছে কি স্ট্রংগেস্ট বেস ছিল, তার মানে এটাই হচ্ছে কি না উইকেস্ট অ্যাসিড হয়ে গেল। আচ্ছা এবার দেখো কম্পাউন্ড 1 এবং 2 এবং 3, 1 এবং 3 হচ্ছে পিরিডিন। পিরিডিন এর করেসপন্ডিং যদি বেসটা নেই তাহলে কিছু পিরিডিন হবে। আর পিরিডিনটা স্ট্রঙ্গার বেস দেন কি 2 নম্বর হচ্ছে পিরোল, পিরোলের থেকে পিরিডিনটা স্ট্রঙ্গার বেস। এখন এই 1 এবং 3-এর সাপেক্ষে 3 নম্বরটা আবার স্ট্রং মোস্ট গ্রেটার বেসিক, কারণ এখানে মিথাইল গ্রুপ থাকার জন্য পিরিডিনের থেকে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি নাইট্রোজেনের উপর, তাহলে 1-এর থেকে 3 নম্বরটা হচ্ছে কি মোর বেসিক ছিল, তার মানে এর কনজুগেট অ্যাসিডটা হবে কি 1-এর থেকে উইক হবে। আর 2 নম্বরটা দেখো এই প্রোটোনেশন হওয়ার আগে কী ছিল, পিরোল ছিল, অ্যাসিডিক ছিল, কিন্তু এখন কি হয়েছিল পিরোল অ্যারোমেটিক ছিল, এখন কি হচ্ছে প্রোটোনেশন হওয়ার ফলে কী হচ্ছে অ্যারোমেটিক নষ্ট হয়ে গেছে, তারপরে এটা কি হাইলি আনস্টেবল অবস্থায় আছে। তার মানে এ চাইবে যত সহজে প্রোটন ছেড়ে দিতে পারে। তাহলে কি যদি অ্যাসিডিটি অর্ডার সাজাই জাস্ট বেসিসিটির রিভার্স হবে, অর্থাৎ এখানে অপশান বি বা অপশান বি হচ্ছে কি এই যে 2 নম্বরটা, 2 নম্বর হচ্ছে কি না এই যে সব থেকে উইক কি 4 সব থেকে উইক, তারপরে 3, তারপরে 1, তারপরে 2, তাই তো। এই হচ্ছে আমার কারেক্ট অ্যাসিডিটি অর্ডার, জাস্ট করেসপন্ডিং যে বেসগুলো ছিল তার বেসিডিটি অর্ডারের জাস্ট রিভার্স হলেই অ্যাসিড হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আসছি যে R2 ব্রোমো অকটেন এটাকে যদি কিছু অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান করলে 2 অক্টানল তৈরি হয়। এখন বলছে এই রিয়াকশানের ফলে যে প্রোডাক্ট তৈরি হবে তার কনফিগারেশন কি হবে। আগে আর ছিল, এখন কি অপটিক্যালি অ্যাক্টিভ আর থাকবে, নাকি অপটিক্যালি অ্যাক্টিভ এস হবে, নাকি রেসিমি মিক্সচার হবে, নাকি মেসো কম্পাউন্ড হবে। ফার্স্ট দেখি এটা কী টাইপের রিয়াকশান না, এটা এই যে R2 ব্রোমো অকটেন বুঝতে পারছি এটা কি একটা সেকেন্ডারি অ্যালকাইল ব্রোমাইড। তাহলে নর্মালি সেকেন্ডারিতে কী হয় SN1 এবং SN2 দুটোই রিয়াকশান হতে পারে, কিন্তু এখানে ভাবতে হবে যে অ্যাকোয়াস কেওএইচ দেওয়া হয়েছে, মানে উইক বেস, মানে বেসের কনসেন্ট্রেশন কম, এবং অ্যাকোয়াস মানে কি হাইলি পোলার সলভেন্ট, তাই তো পোলার সলভেন্ট। তাহলে পোলার সলভেন্টে SN2 এর সাপেক্ষে SN1 এর রেটটা বেশি হয়। তাহলে মূলত ভাবতে পারি যে এই রিয়াকশানটা যাবে আমার মূলত SN1 পাথওয়েতে। তাহলে SN1 পাথওয়েতে কী হয় না, সে আর থাকুক কিংবা এস থাকুক কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে তো হয়, যার ফলে রিয়াকশান হওয়ার ফলে অপটিক্যালি অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গিয়ে রেসিমিক মিক্সচার তৈরি হয়। তাহলে এর রাইট অ্যান্সার হচ্ছে কি না অপশান সি, এই 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার, যে রেসিমিক মিক্সচার তৈরি হয়েছে যেহেতু SN1 পাথওয়েতে রিয়াকশান যাচ্ছে। কোশ্চেন নম্বর 14 কী বলছে না এই রিয়াকশান দেওয়া হয়েছে তার মেজর প্রোডাক্ট কী হবে না। দেখো এই যেটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে কাইরাল কম্পাউন্ড দেওয়া হয়েছে, সেখানে SOCl2 দেওয়া হয়েছে। আমরা জানি কি এখানে পিওরলি এটা SNI পাথওয়েতে রিয়াকশান হয়। SNI সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইন্টারনাল, অর্থাৎ এই যে এই পাথওয়েতে গেলে এর মেকানিজম দেখি আমরা, এই OH যেখানে আছে জাস্ট সেখানেই এই SOCl2-র একটা ক্লোরিন ঢুকে যাবে, অর্থাৎ এই হচ্ছে আমার কনফিগারেশন একই থাকবে, OH-এর জায়গায় Cl আসবে। তাহলে এই হচ্ছে কম্পাউন্ড প্রোডাক্ট হচ্ছে আমার কি 1 নম্বর প্রোডাক্টই হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ রাইট অ্যান্সার কি রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে,
কোশ্চেন নম্বর 15 কি বলছে না, তিনটে কম্পাউন্ড দেওয়া হয়েছে, তাদেরকে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি, এই যে হাইড্রোজেন দেখানো হয়েছে তাদের অ্যাসিডিটির অর্ডার অনুযায়ী তাদেরকে সাজাতে হবে। দেখো তিনটে কম্পাউন্ডে দেখতে পাচ্ছি এই প্রোটনটা চলে গেলে পুরো রিংটাই অ্যারোমেটিক হয়ে যাবে। একইভাবে কিউতেও হাইড্রোজেন চলে গেলে যে মাইনাস হবে সেটা হচ্ছে কি অ্যারোমেটিসিটি করবে। আর এর ক্ষেত্রেও একইভাবে প্রোটন লস করলে অ্যারোমেটিসিটি করবে। এখন দেখো কম্পাউন্ড আর এর ক্ষেত্রে এই যে তিনটে রিং আছে, তিনটে বেঞ্জিন রিং, তারা অলরেডি sp2 সব অ্যারোমেটিক তিনটে, কিন্তু সামান্য এটা একই প্লেনে থাকতে পারছে না, ডিফরমেশন আছে। কেন না, এই মাঝখানের এই কার্বনটা sp3 হওয়ার জন্য। তাহলে একটা প্রোটন লস হয়ে গেলে তাহলে এই পুরো সিস্টেমটাই একটা প্লেনে চলে আসবে, অর্থাৎ অ্যারোমেটিসিটি গেনটা খুব হাই হবে। তাহলে এটাই হবে কি স্ট্রংগেস্ট অ্যাসিড। আর এরপরে দেখো কিউতে কি হয়েছে, এই প্রোটন লস করলে অ্যারোমেটিসিটি হয়ে যাবে। তখন কি না, এই যে তিনটে রিং, এর তিনটেই হচ্ছে একই প্লেনে চলে আসবে, টোটাল অ্যারোমেটিসিটি গেন করবে। তাহলে আর এর পরে নেক্সট কী হবে, কিউ আর পি। তাহলে সব থেকে হাইয়েস্ট অ্যাসিডিটি কার হবে, আর, তারপর কিউ, তারপর হবে পি। অর্থাৎ এই কোশ্চেন নাম্বার 15-এর অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার বি, আর গ্রেটার দেন কিউ গ্রেটার দেন পি, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 16, হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যারোমেটিক। চারটে কম্পাউন্ড দেওয়া হয়েছে। দেখো আমাকে কিন্তু বলেছে জাস্ট অ্যারোমেটিক, এখানে বলেনি যে হোমো অ্যারোমেটিক বা কিচ্ছু বলেনি। তার মানে দেখো এই কম্পাউন্ড পিতে একটা sp3 থেকে গেছে, তাহলে এটা হোমো অ্যারোমেটিক হতে পারে কিন্তু অ্যারোমেটিক তো নয়, তাহলে এটা অ্যারোমেটিক হচ্ছে না। কম্পাউন্ড কিউতে কী দেওয়া হয়েছে না, আমার এখানে 2 4 6 তিনটে পাই বন্ড আছে, মানে 6টা পাই ইলেকট্রন, একটা পজিটিভ চার্জ sp2, তারপরে এটা কি পুরো অ্যারোমেটিক হচ্ছে এটা। আর আরে কি এটা দেখো 8টা পাই ইলেকট্রন, অর্থাৎ কি আর এন্টি অ্যারোমেটিক, তাহলে এটাও হবে না। কিন্তু এসের ওপর কি এটা 6টা পাই ইলেকট্রন অ্যারোমেটিক, তাহলে পি কিউ এবং এস, এই হচ্ছে আমার কিউ এবং এস, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই দুটো হচ্ছে আমার অ্যারোমেটিক। কোশ্চেন নম্বর 17 বলছে যে বেঞ্জিন এবং ডিওয়ার বেঞ্জিন, এদের মধ্যে সম্পর্ক কী, এই বেঞ্জিন ডিওয়ার বেঞ্জিন। দেখো রেজোনেন্স যদি দেখি আমি, এই দেখো এইভাবে যদি এখানে মাঝখান থেকে আসে, এখানে যদি করি তাহলে কিন্তু ডিওয়ার বেঞ্জিন পেয়ে যাব। জাস্ট দেখো আমরা ইলেকট্রন মুভমেন্ট করলেই আমরা ডিওয়ার বেঞ্জিন পাচ্ছি। তাহলে জাস্ট বেঞ্জিন এবং ডিওয়ার বেঞ্জিনের পার্থক্য কী, জাস্ট ইলেকট্রনের পজিশনের উপর, তাই না? যদি ইলেকট্রনের পজিশনের জন্য জাস্ট ডিফারেন্স, তাহলে এরা একে অপরের কী হবে, এরা বেসিক্যালি ক্যানোনিক্যাল ফর্ম। রেজোনেন্স জাস্ট ক্যানোনিক্যাল ফর্ম, টটোমারে নয়। টটোমারের ক্ষেত্রে কী হতো, অ্যাটমকে শিফট করতে হতো। কনফরমেশনাল আইসোমার হলে কী হতো, তাহলে একই কনফিগারেশন হতো, জাস্ট অ্যাঙ্গেল বাই ডিফারেন্স হতো, সেগুলো কিছুই নয়। জাস্ট রেজোনেন্স করতে গিয়ে আমরা এভাবে করতে পারি, তবে এটাকে বলছি ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে কোশ্চেন 17 রাইট অ্যান্সার কি না, অপশান এ, ক্যানোনিক্যাল ফর্ম। কোশ্চেন 18 বলছে কম্পাউন্ড দেওয়া হয়েছে, এর IUPAC নেম কী হবে। না এখানে দেখো সিএন আছে, তাই তো, তাহলে সিএনটা কী হবে, 1 নম্বর 2 3 4, তাই তো। এখন 2 পজিশন আছে মিথাইল, 3তে আছে ক্লোরো, মানে এমের থেকে যদি সি আগে হবে তার নাম কী হবে না, এই 3 ক্লোরো 2 মিথাইল বিউটেন নাইট্রিল হবে, তাই তো। তাহলে কোশ্চেন 18 রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, অর্থাৎ এই যে 3 ক্লোরো 2 মিথাইল বিউটেন নাইট্রাইল, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন 19 বুঝছো, নিচের কম্পাউন্ড দেওয়া হয়েছে, অক্সিজেনের উপর স্টার মার্ক দেওয়া আছে, বুঝছে এদের হাইব্রিডাইজেশন বের করতে হবে। না সিম্পল, এই অক্সিজেন দেখো এখানে কোনো পাই বন্ড নেই, এখানে শুধুমাত্র সিগমা বন্ড আর লোন পেয়ার আছে, তার মানে এটা sp3। একইভাবে 2 নম্বরটা দেখতে পাচ্ছি আমরা, কোনো পাই বন্ড নাই, sp3। 3 নম্বর দেখতে পাচ্ছি কোনো পাই বন্ড নাই, শুধু সিগমা বন্ড আর লোন পেয়ার, sp3। কিন্তু 4 নম্বরটাতে এটা কি, এই অক্সিজেনটা কি না অ্যারোমেটিসিটির পার্ট হয়ে গেছে, ওটা sp2 হয়ে গেছে, তাই না। তাহলে 19-এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ এই যে sp3
sp3 sp3 sp2, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসছি কোশ্চেন 20। দ্য প্রোডাক্ট পি অ্যান্ড কিউ ইন দ্য ফলোয়িং রিয়াকশান, পি এবং কিউর ক্ষেত্রে রিয়াকশানে কী প্রোডাক্ট তৈরি হয়। না দেখো এখানে এই যে পি বলছে এন ইজ টু গেট স্ট্রং বেস, এ কী করবে, এক প্রোটন নিয়ে গিয়ে এখানে মাইনাস তৈরি করবে, তখন এটা কি অ্যারোমেটিক হবে। একইভাবে যে কিউতে সিলভার নেটে দেওয়া হয়েছে, দুটো ক্লোরিন আছে, কোনটাকে নেবে না, যদি এইখানের সিএল মাইনাসটাকে নিয়ে নেয় তাহলে ওখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, তখন এই রিংটা পুরো কী হবে, অ্যারোমেটিক হয়ে যাবে, তাই তো। তাহলে পি আর কিউ এর স্ট্রাকচার কী হচ্ছে না, রাইট অ্যান্সার হচ্ছে এই যে সি, এখানে মাইনাস আর এখানে এই প্লাস, এই হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ, ভালো লাগলে জানিও।